তাহলে আমরা হচ্ছে কি হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন। হ্যাঁ, প্রিভেন্টিভ কথাটা কি না, প্রিভেন্টিভ একটা কি, প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিউর, বলে না যে অর্থাৎ কি ডিজিজ হওয়ার আগে যদি হেলদি হিউম্যান বিংস কিছু যদি প্রিভেনশন যদি, যেমন আমরা একটা বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি, আমরা কি করলাম কানটাকে নাকটাকে যদি ঢেকে রাখি তাহলে আমাদের সর্দি কাশি লাগার সম্ভাবনাটা কম থাকে, তাই তো? এখানে যে প্রিভেন্টিভ মেডিসিনে কি আছে না, ইট ইজ দ্য একটু লিখে নাও প্রিভেন্টিভ মেডিসিন, এখানে তো রয়েছেই, এটা একটা বিজ্ঞানের শাখা। ফর্মটা কি বলবেন? প্রিভেন্টিভ মেডিসিন, পিএসএম। পিএসএম হচ্ছে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। পিএসএম এর ফুল ফর্মটা করে নাও, তাহলে পিএসএম প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। হ্যাঁ, এবারে কি আছে না, প্রিভেন্টিভ মেডিসিন বলতে কি বোঝায়? হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন? প্রিভেন্টিভ মেডিসিনটা কি? ইট ইজ অ্যাপ্লাইড, দেখো, ইট ইজ অ্যাপ্লাইড টু হেলদি পিপল। হেলদি পিপল, হেলদিটা ইনভার্টেড কমার মধ্যে, হেলদি মানে কোন ডিজিজ পেপের উপরে আমরা প্রিভেন্টিভ মেডিসিন করব না, সেখানে কিন্তু মেডিসিন ফেলবো। প্রিভেনশন কি একটা হেলদি মেডিসিনের মধ্যে, যেমন হচ্ছে আমাদের কি আছে এখানে একটা পার্ট আছে যে ইমিউনাইজেশন শিডিউল, এটা ভ্যাকসিনের মধ্যে পড়ে বা পিএসএম এর একটা পার্ট, ইমিউনাইজেশন শিডিউল। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো তখন কি হয়, তার মধ্যে বিভিন্ন রকম ভ্যাকসিন দেওয়া হয়, তাই তো? আমরা জানি, সেটা জানা আছে সমস্ত ওইটা। আচ্ছা, আমি আলোচনা করে দেবো যদি আজকে যদি সম্ভব হয়, ওটা একটুখানি বলে দেবো, কারণ ওটা লাগবে, ওটা পার্ট। হ্যাঁ, যদিও আপনার এখানে তো অতটা লাগবে না, কিন্তু প্র্যাকটিস লাইফে ওটা লাগবে। ধরুন কেউ হয়তো বলতে পারে যে বিসিজি ভ্যাকসিন আমার তো 1 মাসের মাথায় দেওয়া হয়নি, তাহলে কখন দেবো? এগুলো আসবে, এগুলো আপনার কাছ থেকে মানে অভিমত নিতে আসবে অনেক সময়, বুঝতে পেরেছেন? তাহলে ইট ইজ অ্যাপ্লাইড টু হেলদি পিপল, কমা দিয়ে লেখো কাস্টোমেনলি MAINLY by action affecting affecting হ্যাঁ, large number or population, population POPULATION, পপুলেশন মানে লোক সংখ্যার উপরেতে একটা হচ্ছে কাস্টমারলি হচ্ছে মানে এটাকে অ্যাকশন করে এটা দেয়া হয়। আচ্ছা, ইটস লেখো ইটস প্রাইমারি অবজেক্ট, এটা একটা এম অবজেক্ট থাকবে। আমরা কেন প্রিভেনশন নেবো, এটা প্রাইমারি একটা এম অবজেক্ট থাকবে, আমাদের একটা লক্ষ্য থাকবে। আমরা কেন ভ্যাকসিন নেবো, এই যে কোভিড সিচুয়েশন হলো, আমরা কিন্তু ভ্যাকসিন নিলাম। হ্যাঁ, যদিও ভ্যাকসিনটা কতটা অথেন্টিক এই নিয়ে আছে কোয়ারি মার্ক আছে, সে নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমরা ভ্যাকসিন নিয়েছি। হ্যাঁ, তাতে আমরা কিন্তু অনেকটাই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, তাই না, কোভিড সিচুয়েশন। তেমনি ডেইলি লাইফে আমাদের এই প্রাইমারি অবজেক্ট লিখেছে ইজ প্রিভেনশন অফ ডিজিজ, প্রিভেনশন PREVENTION, প্রিভেনশন অফ ডিজিজ হয়েছে DIACAC, ডিজিজ বানানটা যেন ভুল না হয়, and promotion of health, তাই তো? তাহলে প্রিভেন্টিভ মেডিসিনের আমাদের এম অবজেক্টটা কি হলো না, আমাদের হচ্ছে কোনো ডিজিজ থেকে হচ্ছে প্রিভেন্ট করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রমোশন অফ হেলথ, মানে হেলথটার যাতে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই, সেই জন্য আমাদের হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের প্রয়োজন আছে। ব্যাস, এখানে তোমাদের আছে হোয়াট আর দ্য ইউটিলিটি অফ প্রিভেন্টিভ মেডিসিন। আচ্ছা, তার আগে আমরা একটুখানি হেলথ সম্বন্ধে জানবো। হেলথ কি? হেলথ বলে লেখো, হেলথ বলে ডেফিনেশন নয়,
তবেই তো আমরা সুস্থ। যদি সুস্থ জানি তবে আমরা অসুস্থতার সম্বন্ধে আমরা বলতে পারবো। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, হার্ট বিট করছি, তাই না? নর্মালি কিন্তু আমরা বুঝতে পারছি না। যদি আমরা রিয়েলাইজ করি যে আমাদের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, জোর করে আমাদের নিঃশ্বাসটা নিতে হচ্ছে, তখন মানে হেলথ নয়, ডিজিজে পরিণত হচ্ছে। বুঝা গেল? যদি আমাদের হার্ট বিটটা যদি মানে বারে বারে যদি হার্ট বিট যদি বেশি হয়, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের কথা বলছি না, ধরো তোমাকে একটা কুকুরে তাড়া করলো, তুমি তো অটোমেটিক্যালি তোমাকে প্রাণ বাঁচানোর জন্য তুমি ছুটবে, আর ছুটলে পরে অটোমেটিক্যালি হার্টবিটটা, হার্ট সাউন্ডটা মানে বেড়ে যাবে, লাভ ডুব লাভ ডুব লাভ ডুব লাভ ডুব, যত পারবে তাড়াতাড়ি হবে, তাই না? সেটা না। এমনি যদি অন্য কোনো কারণের জন্য যদি হার্টবিটটা যদি বেড়ে যায়, কি হলো, মাথা ধরেছে না? আচ্ছা, ঘাড়ে ব্যথা আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে হেলথের ডেফিনেশনটা আগে আসি। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট, এই কমপ্লিটের কথাটা হচ্ছে তলায় দাগ দাও, কমপ্লিট। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল and social well-being, and social well-beings, and not merely an absence of disease, not merely an absence of disease or infirmity, INFIRMITY, এটা একটা অসুস্থতা, হ্যাঁ, ডিজিজ মানে হচ্ছে একটা রোগ বা অসুস্থতা। বুঝা গেল? তাহলে কি হচ্ছে হেলথের ডেফিনেশনটা কি হচ্ছে না, এটা হচ্ছে কমপ্লিট স্টেট, হ্যাঁ, কমপ্লিট ফিজিক্যাল, আমরা ফিজিক্যালও যেমন ভাব থাকবো, মেন্টালও হচ্ছে আমাদের সুস্থ থাকতে হবে, এবং সোশ্যাল ওয়েলবিং, অর্থাৎ আমার বাড়িটা সুন্দর আছে, আমি সোশ্যাল আগে যাই, আমার রাস্তাঘাটে জল জমছে বা রাস্তায় ময়লা রয়েছে, অটোমেটিক্যালি জল জমলে কি হবে, এখন ডেঙ্গির প্রবণতা বেড়ে যাবে। তাহলে আমি সুস্থ থাকলে হবে না, সমাজটাকেও সুস্থ রাখতে হবে। পিএসএম এর উদ্দেশ্যটা এইটাই, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। নিজে সুস্থ থাকো এবং পরিবেশকে সুস্থ রাখো। বোঝা গেল জিনিসটা? জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, স্পিরিচুয়ালটা হচ্ছে মেন্টালের মধ্যে আসে। হ্যাঁ, স্পিরিচুয়াল অর্থাৎ কি, ধরো মেন্টাল বলতে কি, ধরো একটা স্কুল থেকেই একটা ইয়ে হতে পারে, ধরো তোমার উপর একটা দাবাব রয়েছে, ওর বাচ্চাটা ফার্স্ট হচ্ছে, তুই কেন হতে পারবি না, মেন্টাল প্রেশার। এইভাবে কি হচ্ছে, আমাদের যুব সমাজটা কি হচ্ছে, অসুস্থতায় পরিণত হয়ে যাচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। তার যা ক্যাপাবিলিটি সে তো প্রেজেন্টেশন করছে না, আমাকে ওর মতনই হতে হবে। ও 98 পেয়েছে, তুই 92 কেন পাবি? 6 নম্বরের ডিফারেন্স, 6% ডিফারেন্স কোথায় গেল? ও যার কাছে পড়ে তুইও তার কাছে পড়িস, ও যে স্কুলে পড়ে তুই সেই স্কুলে পড়িস, অথচ দেখা যাচ্ছে তার মেন্টাল প্রেশার। এই করতে করতে কি হচ্ছে, মেন্টাল ইলনেস চলে আসে। এর মধ্যে হচ্ছে, মেন্টালের মধ্যে হচ্ছে একটা যেমন হ্যালুসিনেশন, অনেক সময় আমরা এগুলো ভুল করি, এগুলো হচ্ছে ভয়তে করি। একটা অন্ধকারের মধ্যে একটা দড়ি পড়ে আছে, আমরা সাপ মনে করি, সিজোফ্রেনিয়া বলে, হ্যালুসিনেশন। হ্যাঁ, এরকম ধরনের, সেগুলো একটা আলাদা ব্যাপার, হঠাৎ করে মানে ইয়ে করা। কিন্তু এগুলো হচ্ছে যদি প্রেশার থাকে মেন্টালে, তাহলে আমরা মেন্টালি হচ্ছে আমরা ডিপ্রেসড হয়ে যাবো। এর থেকে কি হচ্ছে, ভালো মন্দ বিচার শক্তিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। বোঝা গেল? শুধুমাত্র আমি মানে হৃষ্টপুষ্ট শরীর, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা ফিজিক্যাল, কমপ্লিট ফিজিক্যাল, যেটা আমরা প্রথমে বলেছি, আমার শরীরটা মানে আমি বাবা হচ্ছে ফলের জুস দিচ্ছে, দাদু দেখা যাচ্ছে কেক দিচ্ছে, এ কিছু নিয়ে আসতে দিচ্ছে, এই করে যে আমি খেয়ে কি হচ্ছে গলু হয়ে গেল, সেটা নয়। অ্যাকচুয়ালি দেখতে হবে যে মানে আমার ফিজিক্যালি কতটা আমি ফিট। এইটা ফিজিক্যাল মানে আমি ওই এত খাওয়াচ্ছি তোকে, এই তুই রোগা হয়ে যাচ্ছিস, হ্যাঁ, কোথায় যাচ্ছে, হ্যাঁ, আর ও দেখ কিনা মোটা, মোটা বলেই যে ভালো তা না। হ্যাঁ, নর্মালি কি আছে দেখতে হবে যে অ্যাক্টিভ ওয়ার্ক সে করতে পারছে কিনা, তাহলেই হচ্ছে হেলদি পারসন। বুঝে গেল? তাহলে হেলথের মধ্যে আমরা কি পেলাম,
হেলথের মধ্যে আমরা কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড হচ্ছে সোশ্যাল ওয়েলবিং। এটা কি সোশ্যাল বলতে কি বললাম, পরিবেশে আমার হ্যাঁ পরিবেশে মানুষগুলো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে যেগুলো এখন তো হারিয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকে আমাকে ভ্যালু জানে। এখন দেখা যাচ্ছে কেউ হয়তো আপনাকে, আমরা যেটা বলি যে আপনি অন্তত তাকে খাবার কিনে দেন, হ্যাঁ পয়সা দেবেন না, পয়সা দিয়ে দেখা যাচ্ছে সে অন্য কিছু একটা খাচ্ছে, বুঝা গেল? আচ্ছা কেটে গেছে, কেটে রেকর্ডিং চালা যাচ্ছে, এটা কি পজ করে দিন? এগুলো আমি করি না। না বলুন। আচ্ছা তাহলে কি হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলবিং, হ্যাঁ একটা কেউ হয়তো দেখা গেল খুবই গরিব, তাকে আমরা কি করলাম, খাবার দিয়ে সাহায্য করলাম। এগুলো কিন্তু উঠে গেছে, আগেকার দিনে তবুও ছিল, এখন তবুও কিছু কিছু মঠ বলো বলো ইসকন থেকে যেমন হচ্ছে যেসব খাবার বাঁচে একটা একটা সেকশনে চলে যায়, হ্যাঁ সেগুলো বিয়ে বাড়িতে এখন কিছু কিছু এনজিও হয়েছে, বিয়ে বাড়ির যেসব খাবার যেগুলো বাঁচে সেগুলো হচ্ছে এক একটা বস্তি এলাকায় গিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করে, জানো তো এগুলো হয়েছে। এগুলো কিন্তু সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে, হ্যাঁ সোশ্যাল ওয়েলবিং, যেটা ওয়েলবিং মানে পরিবেশকেও সুস্থ রাখতে হবে এমনি হয়, বোঝা গেল? বা আমি আমার বাড়িটা সুস্থ রয়েছে, বাড়ির জানলা দিয়ে একটা টুক করে খোসা ফেলে দিলাম, তারপরে তো দেখা যাচ্ছে একজনা যাচ্ছে ধরাম করে পড়ে গেল, ব্যাস তার মাথা ফাথা ফেটে সে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? এইগুলো করলাম, আমার যেমন নিজের বাড়িটা পরিষ্কার রয়েছে, বাইরে তো সেইগুলো পরিষ্কার রাখতে হবে। তার সঙ্গে আমার বাড়ির টুকুনি, ড্রেন টুকুনি পরিষ্কার করলাম, বা রাস্তার হয়তো সেই মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আসছে না, অন্তপক্ষে নিজের পয়সা খরচা করেও সেটাকে করিয়ে নিতে হবে। এইগুলো হচ্ছে সোশ্যাল ওয়েলবিংস এর মধ্যে পড়ে, হ্যাঁ যেগুলো আমাদের এখন জিরোতে থেকে গেছে, খুব কম পার্সেন্টের মধ্যে এরকম ধরনের আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা হেলথ সম্বন্ধে আমরা জানলাম, তাই তো? হেলথ এবার হচ্ছে আমরা এখানে দেখো আসছি, এখানে তো তোমাদের নোটে যেটা আছে হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন, আমরা প্রিভেন্টিভ মেডিসিন আগেও পেয়ে গেছি। এখানে যেটা বলেছে বিজ্ঞানের একটি শাখা এবং সুপরিকল্পিত কৌশল যার দ্বারা বিভিন্ন সংক্রামক রোগ, হ্যাঁ বা জীবনের সময়সীমাকে বাড়ানো যায়। অর্থাৎ কি সংক্রামক রোগ, যেমন হচ্ছে যার ধরো ডেঙ্গু হয়েছে, আগেকার দিনে যেমন হচ্ছে কলেরা হতো, গ্রামকে গ্রাম কলেরা হয়ে যেত, এখন কিন্তু তা হয় না। সচেতনতা, অ্যাওয়ারনেস, হ্যাঁ তারপর হচ্ছে পোলিও আগের থেকে অনেক কমে গেছে, হ্যাঁ পোলিও সম্বন্ধে আগে সচেতনতা ছিল না, তো পোলিও ওষুধ খাওয়ানো, যে পোলিও যেটা ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, হ্যাঁ দিতে দিতে এখন অনেকটাই কমে গেছে। এই যে সচেতনতা সেইটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, বুঝে গেল? তার ফলে হচ্ছে কি অনেক ডিজিজ আমরা প্রিভেনশন করতে পারছি। অর্থাৎ একটু সচেতন, মানে কলেরা হয়েছে, হ্যাঁ তবে আমি ওষুধ খাবো কলেরা ভালো করবো না, কলেরাটা কোথা থেকে জন্ম নিচ্ছে, দেখা যাচ্ছে জল থেকে আসছে, জলটাকে যদি আমি পরিশুদ্ধভাবে ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি কলেরাটাকে আমি অ্যারেস্ট করতে পারবো, তাই না? বোঝা গেল জিনিসটা? আচ্ছা তাহলে এখানে দেওয়া আছে হোয়াট আর দ্য ইউটিলিটি অফ প্রিভেন্টিভ মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিনের গুরুত্বটা কোথায়? আমরা তো আগেই পেলাম, প্রথমেই আমরা কি বলেছি যে ফিজিক্যাল হেলথ সম্বন্ধে আমাদের সচেতন হবে প্রিভেন্টিভ মেডিসিনে। তারপরে মেন্টাল হেলথ, আমরা প্রেশার দেবো না, তুমি যেরকম পারছো ঠিক আছে, তুমি চেষ্টা করো, তাকে বোঝাতে হবে, হ্যাঁ কথার মাধ্যমে তাকে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ তাহলে পরে অটোমেটিক্যালি তার উন্নতি হবে, তাই তো? তাছাড়া এখানে যেমন 1 নম্বরে দেয়া আছে যে অর্থনৈতিক বা শিক্ষা সম্বন্ধে যেগুলো বলছি, স্বাস্থ্য এবং ওষুধ সম্বন্ধে ইত্যাদি বিষয়গুলি একত্রিতভাবে গ্রহণ করতে হবে, হ্যাঁ ধরো কারোর কিছু একটুখানি ডিজিজ হয়েছে, ধরো কারোর আমি একটা রোগ ডিজিজ, একটা স্বভাবত এই গরম পড়ছে, এবার হচ্ছে পক্সের আবির্ভাব হবে, ঠান্ডা গরম আরম্ভ হয়ে গেছে, ওই তো বলছি আবির্ভাব হবে, এবার হচ্ছে কি পক্সটা সম্বন্ধে যদি আমাদের অ্যাওয়ারনেস দেওয়া হয়, পক্সটা থেকে কিভাবে ছড়ায়, তাহলে পরে আমরা অটোমেটিক্যালি আমরা প্রিভেনশন করতে পারবো। নাহলে পরে কি হচ্ছে, পরিবারের একজনের হয়েছে, 4 জন সদস্য আছে, পরস্পর হয়ে যায়, এবার তাকে একটু আইসোলেশন করা,
তাকে মশারির মধ্যে থাকা, বা তার হয়তো খাবার দাবার যেগুলো আছে সেগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে রেগুলেট করা, হ্যাঁ, সেগুলো যদি করা হয় তাহলে পরে অটোমেটিক্যালি এর 4টে স্টেজ আছে, ম্যাকিউল, প্যাকিউল, প্যাস্টিউল আর ভেসিকিউলস। এদের মেনলি হচ্ছে যখন ছালটা ওঠে তখন উড়ে যায়, তো উড়ে যায়, সেই সময়তে কি হয়, অন্ততপক্ষে সেই ছালটাকে একটা তুলে কোটোর মধ্যে রাখা, পরে সেটাকে কি হচ্ছে মাটি খুঁড়ে সেটাকে মাটির মধ্যে দিয়ে দেওয়া, হ্যাঁ, একটা ছোট কোটোর মধ্যে রাখা হলো, যেখানে সেখানে ফেলে দিলে কি হবে, সেখানে দেখা যাচ্ছে একটা পিঁপড়ে বসলো, বলবে ওটাকে আমি খাচ্ছি, পিঁপড়ে খেলো, সেই পিঁপড়েটা আবার দেখা যাচ্ছে তোমার খাবারে গিয়ে সেখানে বসলো। ব্যাপারটা বোঝা গেল, কোথা থেকে কোথায় ছড়াচ্ছে না, হ্যাঁ, এইভাবে কিন্তু ডিজিজ গুলো ছড়ায়। সেই জন্য এইগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে অটোমেটিক্যালি ডিজিজে আমরা পড়বো না, তাহলে হেলদি পার্সেন্টের উপরই হচ্ছে প্রিভেনশনটা করা হয়, কোনো ডিজিজ পার্সেন্টের মধ্যে নয়। আরো এখানেতে আছে অনেক পয়েন্টে আছে, আমি এগুলো আর যাচ্ছি না গো। এবার আমরা 2 নম্বরে চলে যাচ্ছি, মেনলি হচ্ছে হাইজিন সম্বন্ধে। লেখো, হোয়াট ইজ হাইজিন? HY সেটাই নি। হ্যাঁ, HYGIENE, হাইজিন, HYGIENE, হাইজিন। হাইজিন বলতে কি বুঝি আমরা? পরিষ্কার পরিচ্ছন্ন। গোদা বাংলা আমরা হচ্ছে হাইজিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হাইজিন শব্দটা এসছে হচ্ছে গ্রিক দেশের হাইজিয়া, বোঝা গেল, হাইজিয়া থেকে এসেছে। হাইজিয়া নামক একজন হচ্ছে লেডির নাম ছিল, তিনি খুব অপরূপ সুন্দরী ছিল, হ্যাঁ, সেইখান থেকে হচ্ছে হাইজিন শব্দটা এসেছে। হঠাৎ করে হাইজিন কেন এলো, এটা হচ্ছে তাহলে বোঝা গেল গ্রিক দেশের, হ্যাঁ, এটা কি লিখবে একটু? না, আচ্ছা, গ্রিক মাইথোলজি, হ্যাঁ, গুড গডনেস অফ হেলথ যেটাকে বলা আছে, হ্যাঁ, থেকে এটা হচ্ছে, ওটা দরকার নেই। হাইজিনের ডেফিনেশনটা লিখে দাও। হাইজিন এখানে তো তুমি পাবে, এটি একটি বিজ্ঞানের, এটা লিখতে হবে না, এটি একটি বিজ্ঞান এবং কৌশল যার মাধ্যমে স্বাস্থ্যের সংরক্ষণ ও স্বাস্থ্যের মান উন্নতি করা যায়। শুধুমাত্র যে স্বাস্থ্যটাকে আমি ঠিক রাখলাম তা নয়, আস্তে আস্তে আমার মানটাও উন্নতি করা হয়, বুঝে গেল, সব দিক থেকেই হয় হাইজিন। হ্যাঁ, একটুখানি ইংলিশে লিখে নাও একটু। হাইজিন ইজ ডিফাইন্ড অ্যাজ, hygiene is defined as the science and art এটা একটা কলা কৌশল, হ্যাঁ, of preventing and promoting health, প্রিভেন্টিং নয়, প্রিজার্ভিং করো, প্রিজার্ভিং, PRESERVING, প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং হেলথ, ফুল স্টপ দাও। স্যার আরেকবার বলবেন। Hygiene is defined as the science and art of preserving and promoting health, full stop দাও। একটু ছোট করে দিই, the purpose of hygiene, আচ্ছা, the purpose of hygiene is to allow man, allow man to live in healthy relationship, with his environment. আচ্ছা, এবার একটা প্যারা দিয়ে লেখো, hygiene deals
both with an individual and a community. Both an individual মানে নিজের এবং কমিউনিটি, individual and a community as a whole. Full stop দাও। তাহলে হাইজিন ডিলস উইথ বোথ উইথ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি অ্যাজ এ হোল। শুধুমাত্র ওই যে বললাম যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে না, কমিউনিটিকেও কিন্তু আমার যে আশপাশের যে পরিবেশ রয়েছে সেটাকেও সুস্থভাবে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের হাইজিন। এবার কি আছে, একটুখানি পার্সোনাল হাইজিনের মধ্যে একটু জোর দিই, ফুল স্টপ দিয়ে লেখো। পার্সোনাল হাইজিন is the term used for improvement of hygiene of an individual or a person তাহলে পার্সোনাল হাইজিনটা কি হচ্ছে? পার্সোনাল হাইজিন ইজ এ টার্ম ইউজ ফর ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, অফ হাইজিন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ পার্সন। নিজের স্বাস্থ্যের উন্নতি এবং অন্য কারোর স্বাস্থ্যের উন্নতি করা, বোঝা গেল? এবার কি হচ্ছে, আর একটা হচ্ছে কি না, সোশ্যাল হাইজিন। সোশ্যাল হাইজিনটাকে আমাকে দেখতে হবে সবসময়। পুস্তক দিয়ে লেখো সোশ্যাল হাইজিন ফর কন্ট্রোল ভেনারাল ডিজিজ। ফর কন্ট্রোল ভেনারাল ডিজিজ। অ্যাকচুয়ালি কি হয়, দেখা গেছে যে আমরা প্রথমে একটা আসি যে পার্সোনাল হাইজিনের আরো একটা উদাহরণ দিই। ধরো একটা থ্যালাসিমিয়া এখন থেকে খুব চলছে, হ্যাঁ, থ্যালাসিমিয়া টেস্ট। কেন না, আমি থ্যালাসিমিয়ার বাহক কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে। যদি থ্যালাসিমিয়ার কেরিয়ার হয় আর যার সঙ্গে তার ম্যারেজ হচ্ছে সেও যদি থ্যালাসিমিয়ার কেরিয়ার হয়ে যায়, তাহলে কি পরিবেশে একটা জন্ম নিচ্ছে, কি হচ্ছে, থ্যালাসিমিয়া পেশেন্টের জন্ম নিচ্ছে। তাহলে হচ্ছে কি, পরিবেশকে সুস্থ রাখতে গেলে করে তাহলে নিজেকে আগে থ্যালাসিমিয়া টেস্ট আমাদের করতে হবে। আচ্ছা, এটা একটা আমাদের প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে একটা হচ্ছে পড়ে, বুঝা গেল? এটা হাইজিন ঠিক বলবো না, এটা কনসাসনেস বা অ্যাওয়ারনেস এই হিসাবে। আর একটা কি আছে যে এখানে বললাম সোশ্যাল হাইজিন ফর কন্ট্রোল দ্য ভেনারাল ডিজিজ। ভেনারাল ডিজিজ মানে কি না, সেক্সুয়াল কন্টামিনেটেড ডিজিজ গুলোকে বলা হচ্ছে ভেনারাল ডিজিজ, বুঝা গেল? সেক্সুয়াল ভেনারাল ডিজিজ কি হচ্ছে লিখে নাও। ভেনারাল ডিজিজ বলে হাইটে দিয়ে এ ডিজিজ দ্যাট ইজ কন্ট্রাক্ট and transmitted by sexual contact. Venereal disease, a disease that is contact and transmitted by sexual contact. অর্থাৎ যদি দেখা যাচ্ছে কারোর হচ্ছে সিফিলিস বা গনোরিয়া হয়েছে বা কারোর এইডস আছে, সেক্ষেত্রে যে মাল্টিপল সেক্স পার্টনার ইউজ করছে সেক্ষেত্রে কন্ডোম ইউজ করতে হবে, তাকে বলতে হবে। না হলে পরে কি হবে, তার এডস আবার একজনের কাছে ছড়িয়ে যাবে। যেন পাশ্চাত্য কান্ট্রি গুলোতে কি আছে, সেজন্য এডস এর পরিমাণ কিন্তু বেশি, ইন্ডিয়াতে অতটা নয়। কেন ইন্ডিয়াতে কি আছে না, সাধারণত মাল্টিপল সেক্স পার্টনার ব্যবহার করে না। এখনকার কথা বলছি না, এখন সব আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছে, ডে বাই ডে পাশ্চাত্যকে নিচ্ছে। হ্যাঁ, আমরা যেমন সায়েন্সটাকে নিচ্ছি, উন্নতি করছি, এইসবেরও উন্নতি হচ্ছে পাশ্চাত্য। হ্যাঁ, টোটালি কি বলবো, পাশ্চাত্য শিক্ষা যেমন আমরা নিচ্ছি সেইগুলোকেও নিচ্ছি, খারাপ ভালো সবই নিচ্ছি, তাই তো? আবার এখন তো মোবাইল হয়ে যাওয়াতে ডে বাই ডে বাড়ছে। হ্যাঁ, কারণ মোবাইলেতে ভালো খারাপ সবই আছে। হ্যাঁ,
সেক্ষেত্রে তো খারাপটা কেউ দেখবে না বা ভালোটা দেখবে সে তো না, তার চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, যাই হোক, তাহলে হচ্ছে ভেনারেল ডিজিজ সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। ভেনারেল হচ্ছে কি না, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস হতে হবে। আচ্ছা, এবার আমরা আসি যে হাইজিন, হোয়াট আর দ্য টাইপ অফ হাইজিন। লেখো টাইপ অফ হাইজিন। একটা হচ্ছে ডোমেস্টিক হাইজিন, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন। আচ্ছা, আমরা তাহলে দুটো ভাগে, ডোমেস্টিক হাইজিন বলতে কি, যেমন অনেকে ঘর বানালো, দেখা যাচ্ছে যে ঘরের জানলা দরজা সেরম ভাব নেই। এখন যেগুলো ফ্ল্যাট হচ্ছে, বহুতলা ফ্ল্যাট, ঘরে ফল সিলিং করে দিচ্ছে, লাইট জ্বালিয়ে রাখছে, দরজা জানলা বন্ধ, এসি চালানো, তাই না? এটাতে কি হচ্ছে না, তাতে অক্সিজেনের পরিমাণ কম হচ্ছে। SpO2 সাপ্লাই অনেক কম হয়ে যাচ্ছে, অক্সিজেন সাপ্লাই। তার ফলে বিভিন্ন ধরনের লাংসের ডিজিজ হয়ে যাচ্ছে, বুঝা গেল? এখানে তোমাদের ডোমেস্টিক হাইজিনের মধ্যে বলা আছে যেমন শুদ্ধ আলো বাতাস সম্পন্ন ঘর, পর্যাপ্ত ভেন্টিলেশন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষিত রাখা। অনেকে দেখবে আমরা খাবার তৈরি করে দেখলাম ঢাকা না দিয়ে হয়তো রেখে দিলাম, অনেক জায়গাতে আছে। তাতে কি হচ্ছে, মশা মাছি বসছে, সেখান থেকে হচ্ছে কি, সেখানে ইনফেকশন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। তার যেখানে একটা মশা বা মাছি একটা নোংরা জায়গায় গিয়ে বসলো, তারপরে সেই খাবারে গিয়ে বসলো। হ্যাঁ, আগেকার দিনে দেখবে যে অনেক ওই খাবার ঢাকা ছাড়াই রাখা হতো। হ্যাঁ, এখন অনেকটা সচেতন হয়েছে, সবসময় ঢাকা দিয়ে রাখা হয়। হ্যাঁ, তারপর আছে দেখবে ইঁদুর। হ্যাঁ, আচ্ছা, এই একই ব্যাপার, ইঁদুর বা মশা মাছি এরা একই বলেছে, থেকে দূরে থাকার জন্য এইগুলো ব্যবস্থাগুলো করা হয়। অর্থাৎ কি, আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে বাইরে থেকে কোনো কেউ ফ্লাইস বা মাউস বলো, সেগুলো কিন্তু আমাদের খাবার এসে পড়বে না বা খাবারটাকে নোংরা করবে না, বুঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে, খাবারটাকে ঢেকে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে কি, আমরা যখন হচ্ছে ঘর বা ইয়ে করবো, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা। তাহলে অটোমেটিক্যালি কি হবে, এখন তো কি হয়, কৃত্রিম উপায় কি হচ্ছে, ঘরের মধ্যে হচ্ছে প্ল্যান্ট রাখার একটা ইয়ে হয়েছে, কিছুটা হলেও পরেও সে অক্সিজেন সাপ্লাইটা করা হচ্ছে। অনেক সময় আছে না, মানি প্ল্যান্ট লাগাচ্ছে এখন সব পাথর দিয়ে সুন্দর ডেকোরেটিং করে, তাহলে কিছুটা হলেও পরেও হেল্প হচ্ছে। কিন্তু এই যে ন্যাচারাল যে জিনিসটা, এটা যদি আমরা পাই, ওটা তো আর্টিফিশিয়াল ভাবে করা হচ্ছে। হ্যাঁ, যদি ন্যাচারাল যদি হয়, অটোমেটিক্যালি কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে কি, এনভায়রনমেন্টাল হাইজিন। এনভায়রনমেন্টাল হাইজিন মধ্যে এখানে যেমন হচ্ছে বাড়ি পারিপার্শ্বিক নালা নর্দমা পরিষ্কার রাখা, যেটা আমি বললাম। বাড়ির পাশে একটা জায়গা আছে, তোমার জায়গা, হ্যাঁ, তুমি তার পরিষ্কার না করতে পারো, অন্তত পক্ষে কি করবে, একটা লোক দেখে ঘাস মারা বীজ ছড়িয়ে দাও, মানে ওষুধ ছড়িয়ে দাও, মরে যাবে। হ্যাঁ, জঙ্গল হয়ে আছে, সেটা যদি মানে পরিষ্কার করো, বা তাকে তুমি যদি না করো, যার জায়গা তাকে বললে যে তোমার জায়গা অনেক জঙ্গল হয়েছে, জঙ্গলটাকে সাফ করো। বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলা যে সবসময় নিজেরই পয়সা খরচা করতে হবে তা না, এখানে সেটা বলা হয়নি। মিউনিসিপ্যালিটিকে গিয়ে বলা যে আমাদের এখানেতে মশার উপদ্রব বেড়েছে, দেখবে এখন থেকে ব্লিচিং ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। ব্লিচিং যদি ছড়িয়ে দেওয়া হয়, অনেকটাই মশা কমে যাবে। বা হয়তো ড্রেনটা পরিষ্কার করে দিয়ে গেল। এইগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল হাইজিনের মধ্যে পড়ছে। আচ্ছা, আগে দেখবে যে 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 টয়লেট হতো, দেখবে বাড়ি থেকে অনেক দূরে হতো, এখন কি হচ্ছে, অ্যাটাচড। হ্যাঁ, ঘরের সঙ্গে টয়লেট। সেটা টয়লেট করতে গেলে টয়লেটটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে।
এটা মাথায় রাখতে হবে। বা অনেকে যেমন আগেকার দিনে ছিল কি খাটা পায়খানা, দেখেছো কোনোদিনও? খাটা পায়খানা অর্থাৎ কি কুয়ো করলো, কুয়ো করে মানে উপরেতে প্যান বসিয়ে দিল, এবার ওই লোক দিয়ে ওই পরিষ্কার, যেমন বা কুয়ো থেকে যেমন বা জল তুলে যেমন হয় না, ওরকম ধরনের পরিষ্কার করে তাকে ফেলা হয়। সেটা এখন ওমিট হয়ে গেছে। ওগুলো যে যত তত্ত্ব তারা মলগুলোকে ফেলে দিত, ওগুলো করতে হচ্ছে একটা হচ্ছে গর্ত কেটে, বলা হতো কি গর্ত কেটে সেই জায়গা ফেলে মাটি চাপা দিয়ে দিতে হবে। তাহলে পরে কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল হাইজিন বজায় থাকে। কেন, যদি আমরা যদি এমনি নর্মালি যদি ফেলে দিই তাহলে কি হবে, সেখানে তো অনেক রকম মশামাছি আসবে, সেখান থেকে বসে আবার তোমার বাড়িতে গেল, সেটা খাবারে গিয়ে বসলো। হ্যাঁ, সেগুলো কিন্তু আগে কিন্তু গ্রামের দিকে এই ধরনের ভাবে হতো, প্রচুর পরিমাণে কিন্তু ইনফেকশন ছড়ায়, কিন্তু এখন আর নেই। এখন সব হচ্ছে ঢাকা পায়খানা হয়ে গেছে। বা যাদের পয়সা নেই, সরকার থেকে অনেক সময় দেখা যাচ্ছে অল্প পয়সাতে শৌচাগার, 6 ফুটের। হ্যাঁ 6 ফুটের নাকি, হ্যাঁ 6 ফুটের করে যাই হোক করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বা সিভিক ভলেন্টিয়ারদের মাঝে কাজ ছিল কি, সেই মানে দৌড়াদৌড়ি। সকালবেলা উঠে আমাকে একজন বলছিল, স্যার আর বলবেন না, সকালবেলা উঠে সেই জঙ্গলে চলে যেতে হয়, কে কোথায় কি পায়খানা করছে তাকে তাড়া করে। হ্যাঁ, আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, এরকম ধরনের বলছে যে আমাদের দায়িত্ব হচ্ছে কি ওই নিচে তাড়া করে। এখন ওইসব করেও কিন্তু অনেকটা সচেতন হয়ে গেছে, কেউ আর এখন যত তত্ত্ব পটি করে না। বাস বাগানে গিয়ে অনেকে পটি করে, একটা অভ্যেস বাড়িতে রয়েছে, শৌচাগার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাইরে তার নেশা, মানে ছোট্টবেলাকার বহু জনকার অভ্যেস বলে না, হ্যাঁ বহুত কালকার অভ্যেস। সে অনেকে যারা বয়স্ক মানুষরা বলে যে ও লোটা নিয়ে না গেলে পরে ওখানে যেন ক্লিয়ার হচ্ছে না, এরকম ধরনের আসবে, কিন্তু সেগুলো হচ্ছে আনহাইজিনিক। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের করা হয়েছে। আর একটা হচ্ছে হাইজিন, হচ্ছে পার্সোনাল হাইজিন এবং হচ্ছে সোশ্যাল হাইজিন। হাইজিনকে আরো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পার্সোনাল হাইজিন আর একটা হচ্ছে সোশ্যাল হাইজিন। আচ্ছা, আমি কিন্তু এগুলো লেখাচ্ছি না, কেননা এখানেতে সবই নোটেতে তো আছে, জাস্ট জিনিসগুলোকে বুঝে না। হ্যাঁ, পার্সোনাল হাইজিন মানে কি, অনেকে দেখবে একটা টাইমে ছিল সেই চুল বড় বড় করে রাখা, নখ বড় বড় করে রাখা হয়েছিল না, এখনো আছে, তবে এখন অনেকটা কমেছে, অনেকটাই। এগুলো নখ বড় করে রাখলে কি এখান থেকে হচ্ছে খাবার, নখের মধ্যে যে জীবাণু রয়েছে সেটা আমাদের বেটে যাচ্ছে। তাহলে পার্সোনাল হাইজিন মানে কি, নিজেকে ঠিকঠাক ভাবে রাখা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজ নিজ স্বাস্থ্যের উন্নতিকরণ তথা সব রকম নিয়মাবলী পালন করাকে ব্যক্তিগত হাইজিন বলা হয়। যেমন হচ্ছে অনেকে আছে যেমন স্নান করে না, বিশেষ করে এই শীতকালের দিনে 3 দিন 4 দিন পর স্নান করছে, তা না। অ্যাকচুয়ালি হয় কি, শীতকালে কি হয়, ওয়েদারটা ড্রাই হয়ে যায়। অ্যাকচুয়ালি শীতকালে 2 বার করে চান করা উচিত, কিন্তু আমরা 2 দিন অন্তর চান করছি, এরকম না। অনেকে আছে ঠান্ডার ভয়, বা চান আমরা করছি, দেখা যাচ্ছে যেটা চান করার কথা সেভাবে করলাম না, ওই যাও একটু মাথাটা ভিজিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা করলে হবে না, তাতে কি হচ্ছে না, নিজের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আমাদের শরীরে কি হয়, ঘামের মাধ্যমে কি বেরোয়, টক্সিন বেরোয়, তাই না? কোথায় কোথায় দিয়ে টক্সিন বেরোয়, ইউরিন দিয়ে বেরোয়, স্টুল দিয়ে বেরোয়, তাই তো, ঘাম দিয়ে বেরোয়, আর কোথায় দিয়ে বেরোয়, নিঃশ্বাস দিয়ে, লাংসের মাধ্যমে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আদার্স গুলো বেরিয়ে যায়। তেমনি আমাদের ঘামের মাধ্যমে কিন্তু প্রচুর টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। এবার আমি যদি ঠিকঠাক ভাবে যদি চান টান যদি না করি, তাহলে আমাদের কি হবে, লোমকূপ গুলো যেগুলো হচ্ছে সোয়েট গ্ল্যান্ড গুলো যেগুলো রয়েছে সেগুলো কি হবে, বুঝে যাবে, ময়লা পড়ে কি বুঝে যাবে, তারপরে কি হবে, সোয়েট ঠিক মতন ভাবে হবে না। অনেক সময় দেখা যাবে সেই জায়গায় ইচিং হচ্ছে, র্যাশ বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে কি হলো, একটা ডিজিজের সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে দেখবে যে আমি দেখেছি এটা গোয়ায় গেছিলাম, বা আমাদের ওখানে তো এই সময়তে অনেক আছে, সাহেবরা পাশ দিয়ে বেরিয়ে গেল একটা সেই কিরম ধরনের গন্ধ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয়,
ওরা কিন্তু চান খুব কম করে এবং ওদের গায়ে ওরা ছারপোকা উকুন এইসব নিয়ে ওরা বসবাস করে। হ্যাঁ, মানে এরকম টাইপের মানে ওরা খুব চান হচ্ছে খুব কম করে। সেই জন্য ওদের এমনি ওদের দেখতে কেন এত গ্ল্যামারাস লাগে, প্রচুর পরিমাণে ফর্সা বলি, সেই জন্য আহা কি সুন্দর। কিন্তু একটু তুমি কাছে যাও বুঝতে পারবে কি জিনিস। তবে সবাই না, এটা করলে ভুল হবে যে সবাই, তাহলে হয়তো দেখা গেল 50 জন পাস হচ্ছে, তার মধ্যে দেখা গেল 10 জনের রকম গায়ে করে, বাদ বাকি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আমি দেখেছি বাজার করছি, দেখেছি বাপরে কি একটা গন্ধ গেল, তারপরে ও সাহেব এসে গেছে। হ্যাঁ, আর ওরা তো সব জিনিস এসেছি কাঁচা খেতে অভ্যস্ত, এটা কিন্তু ওদের খুব ভালো জিনিস। আমরা কি হয়েছি বাঙালিরা হচ্ছে কি, যতক্ষণ না কোষে লাল লাল হচ্ছে ততক্ষণ সেই জিনিসটা আমাদের রুচি সম্মত হলো না। আর ওরা কি করে, একটু সেদ্ধ সাদ্ধা করে বা কাঁচাই, মূলও কাঁচাই খেয়ে নিচ্ছে ফ্রুটস বলে, ধুলো ধুয়ে ইয়ে করে ছাড়ানো ফাড়ানোর কোনো ব্যাপার নেই। গাজর চিবিয়ে খেয়ে নিচ্ছে, গাজর যদিও আমরা খাই, স্যালাডটা আমরা প্রচুর পরিমাণে খাই। হ্যাঁ, ওরা কিন্তু এইগুলো মেনটেন করে। যেমন হচ্ছে কি দাঁত, নখ, চুল প্রভৃতির যত্ন নেওয়া। অনেকে দেখবে বাচ্চা অবস্থায় দেখবে চুল আঁচড়ালোই না, চলে গেল। হ্যাঁ, আগেকার দিনে কেউ তো চটি পড়তো না, পড়ার ব্যবহার ছিল না। তোমরা পেয়েছি কিনা, আমরা ছোটবেলাতে চটি ছাড়াই মানে গেছি। হ্যাঁ, স্কুলে গেলে চটি না হলে অন্য টাইমে হচ্ছে চটি ছাড়াই করছে, এরকম টাইপের ছিল। হ্যাঁ, কিন্তু এখন যুগের হাওয়াতে এখন সবাই চটি পড়ে, এখন মাঠে গেলে পরেও চটি পড়ছে। হ্যাঁ, কাদাতে ছিঁড়ে যাচ্ছে তা সত্ত্বেও চটি পড়ছে। এখন চায়না সেই চটিগুলো এসে মানে একদম সবাইকারই চটি পড়া উঠেছে। আর তেমনি কি হয়েছে, পায়ের রোগও বেড়েছে, কম দামের চটি তো। হ্যাঁ, হিল দেখবে যে এখন দেখবে ম্যাক্সিমাম হচ্ছে গোড়ালিতে হাড় বেড়ে যাচ্ছে, কিংবা গোড়ালি অ্যাঙ্কেলের ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে। কারোর কোমরে যন্ত্রণা হচ্ছে ওই চটি পড়ে, কারোর হচ্ছে হাঁটু ব্যথা হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস। এখন হাড়ের গল্প হচ্ছে এখন সব বাড়িতে বাড়িতেই আছে, একটু কিছু হলে পরেই হাড়ে সমস্যা চলে আসছে। আবার যদি ওভারওয়েট থাকে তো আর কোনো কথাই নাই। অটোমেটিক্যালি ওটা আবার এক্সট্রা পাওনা হয়ে যাচ্ছে, শরীরের ভারে অটোমেটিক্যালি হাড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা পার্সোনাল হাইজিনের মধ্যে আমরা কি করব না, নিজেকে পরিষ্কার রাখা, অর্থাৎ স্নান করা বা দাঁত, নখ, চুল এগুলো ঠিকঠাক ভাবে, বা আমরা করি কি উপযুক্ত জল পান করা, যেটাকে বলা হচ্ছে আমাদের পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ে। আমরা দেখবে খাবার খাই অথচ জল কম খাই, এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে শীতকালে এটা খেতে ভালো লাগছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যদি খাবারটা খাচ্ছি অথচ জল খাচ্ছি না, তাহলে কি পটির সমস্যা চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক্যালি গ্যাস ফর্ম হচ্ছে, তাহলে স্লাইট অল্টারনেশন অফ হেলথ হয়ে যাচ্ছে, একটা শরীরে অস্বস্তি রয়েছে। হ্যাঁ, আনহাইজিনিক পরিস্থিতি হয়ে যাচ্ছে, মানে আমার ঠিক কাজে মন লাগছে না, আমি স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারছি না। তাহলে আমার পার্সোনাল হাইজিনে কি হচ্ছে, জায়গাটা হচ্ছে স্থিতিটা কমে যাচ্ছে, তাই তো? সেই জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। সাধারণত সকাল 6টা থেকে, একটু জেনে রাখো, এটা প্র্যাকটিস লাইফে লাগবে, রাত্রে যত পারবে জল কম খেতে বলা। তার দুটো কারণ আছে, আমি বলছি। খাওয়ার নিয়মটা হচ্ছে কি, যে যখন ওঠে, কেউ 6টায় ওঠে, কেউ 7টায় ওঠে, কেউ 4টায় ওঠে, কেউ 5টায় ওঠে, মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে 1.5 থেকে 2 লিটার জল খেয়ে না সকালবেলা খালি পেটে, মোটামুটি 1.5 লিটার মতো কেঁপে কেঁপে। হ্যাঁ, একটুখানি কারণ দেখাও, সকালে উঠলে খালি পেটে বাসি মুখে জলটা খাওয়া হবে। বাসি মুখে জলটা খেলে কি হবে, মুখের যে টাইলিং গুলো রয়েছে সেগুলো হজম করাতে সহায়তা করবে। তারপরে আমি 400 ml জল খেয়ে আমি কি করলাম, ব্রাশ করলাম। যদি আমাদের একটুখানি যদি তুলে দিতে পারি, তাহলে ভেতরের যে স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা জমেছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, মানে উঠে আসবে। এটা যদি করতে পারে খুবই ভালো, যদিও সবাই পারে না, যাই হোক যদি পারে। তাহলে আমাদের মোটামুটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 3 থেকে 4 লিটার জলটা খেতে হবে, অ্যাকর্ডিং টু ওয়ার্ক অনুযায়ী। কেন বলছি, কেউ এসি রুমে কাজ করছে, তার ক্ষেত্রে 3 লিটার সাফিসিয়েন্ট। কেউ একটা রোদে কাজ করছে, ঘাম ঝরছে, তো প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য 3 থেকে 4 লিটার হচ্ছে মোটামুটি নর্মাল। তারপরে 1/2 লিটার খাও কি 1 লিটার খাও, যতটা পারা যায় কম খাও 6টার পর থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, যে যতক্ষণ যাচ্ছে। কেন
না যদি আমি বেশি করে জল খাই তাহলে কি আমি ঘুমের ডিস্টার্ব হবে, কারণ বারে বারে টয়লেট পাবে, টয়লেট পেলে পরে কি হচ্ছে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটছে, তাহলে কি হচ্ছে আমাদের হাইজিনটা ডিটোরিয়েট হচ্ছে। ঘুম যদি না হয় তাহলে আমাদের মেন্টাল মাইন্ডটা হচ্ছে ফ্রেশ থাকবে না, তাহলে এখানে তো আমাদের হাইজিন হচ্ছে পার্সোনাল হাইজিনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে পার্সোনাল হাইজিন ডিক্রিজ যদি আমরা ইনক্রিজ করাতে চাই তাহলে আমাদের রাত্রেতে আমাদের জল কম খেতে হবে, বোঝা গেল? আচ্ছা, আর একটা আছে এখানে কি বলছে সোসাইটি। এবার আমরা চলে আসি সোশ্যাল হাইজিন। আর কিছু নাই, পরিবেশের পারিপার্শ্বিক স্বাস্থ্যের উন্নতিকরণ কেই বলা হচ্ছে সোশ্যাল হাইজিন। ধরো কারোর একটুখানি স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাকে একটু ডাক্তার দেখানো, সেটা আমাদের সোশ্যাল হাইজিনের মধ্যেও পড়ে। বা আমি যেটা বলছি যে আমার নিজের বাড়িটাকে পরিষ্কার রাখলাম, খোসাপত্র দেখা যাচ্ছে রাস্তায় আমি ফেলে দিলাম, হ্যাঁ তা করলে হবে। হ্যাঁ, অনেকে আছে দেখবে যে কুকুরকে খাবার দেয়, হ্যাঁ এটা দেখবে যে খাবার দেওয়া, কুকুরকে ডেকে আমি বলি যে খাবারটা দিতে, দেওয়াটা ভালো, অবশ্যই ভালো, কারণ তাদেরকে কে দেখবে, তারা হচ্ছে মানুষ ডিপেন্ডেন্ট, তারা তো হচ্ছে আমাদের সঙ্গেই তারা থাকছে, তাহলে আমাদের কি দেখতে হবে। কিন্তু ওই খাবারটা দিয়ে আমি চলে গেলাম, তারপরে দেখা যাচ্ছে ওইখানে তো অনেক মশা মাছি বসছে, তারপরে কুকুর যখন খেতে এলো তখন দেখা যাচ্ছে ওটা খাওয়ার উপযুক্ত নয়, সেখানে পড়েই রইলো, সেটা পচে গলে সেটা আপনার ইয়ে হচ্ছে, সেখানে কিন্তু সোশ্যাল হাইজিন ব্যাঘাত করছে। তুমি ডেকে দাও, এই নিয়ে আমার সঙ্গে একজনে হচ্ছিল যে খাবার দিতে দেবে, যে করোনার সময়তে যেমন কি হচ্ছে খুব ভালো দেখলাম যে ভ্যানে করে খাবার দিতে বেরিয়েছে, আর ওরাও বুঝে গেছে যে মানে দুদিন দেওয়ার পরে থেকে কুকুরগুলো বুঝে গেছে যে ওই খাবার ওই একজনে দেখলাম যে ওরকম করে দিচ্ছে, কুকুর জ্বর হয়ে যাচ্ছে ঠিক টাইমে, এটা হচ্ছে খুব ভালো সোশ্যাল হাইজিনের মধ্যে পড়ে। কিন্তু আমি দিয়ে চলে গেলাম, আমার কাজটা সেরে দিলাম, ডাকলাম না তো, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল হাইজিন ব্যাঘাত করবে, বুঝে গেল? আচ্ছা, আমরা তো এখানে হাইজিনের ইউটিলিটি আমরা এর মধ্যেই কিন্তু আমরা বলেছি, তবুও এখানেতে পড়ে নেবে। হাইজিনের মাধ্যমে জনস্বাস্থ্যের সংরক্ষণ উপায় ও ব্যক্তিগত স্বাস্থ্যের রক্ষার উপায় সম্পর্কে আমরা যাবতীয় তথ্য জানতে পারি, যেটা এইমাত্র আমরা বললাম। স্বাস্থ্য ও রোগ, স্বাস্থ্য ও জলবায়ু, স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারি। 3 নম্বর পয়েন্টে এটা বলেছে যে কি কি নিয়ম পালন করলে বা কি প্রকার খাদ্য খেলে কিভাবে শরীরের যত্ন নিলে আমাদের শরীর সুস্থ রাখবে, সেগুলো সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হতে হবে। যেটা হচ্ছে আমরা এইমাত্র আলোচনা করলাম, আমরা যেমন খাবার খাচ্ছি পর্যাপ্ত পরিমাণে জলটা আমাদের খেতে হবে, নাহলে কিন্তু আমাদের পার্সোনাল হাইজিন ব্যাঘাত করছে, বুঝা গেল? তাছাড়া হচ্ছে বায়ু, জল, আবহাওয়া, মাটি, আবর্জনা, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যাধির হাত থেকে রক্ষা লাভের উপায়গুলি সম্বন্ধে আমাদের হাইজিনের অন্তর্গত। আচ্ছা, এখানে তো আর কিছু নেই, আর একটা আছে যেটা হচ্ছে কি ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, যেটা হচ্ছে কি মা এবং হচ্ছে বাচ্চার হচ্ছে স্বাস্থ্যের উন্নয়ন। এইটা সম্বন্ধে জানতে গেলে পরে আমাদের একটু টিকাকরণ সম্বন্ধে আমাদের জানতে হবে, যেটা আমাদের হয়তো সিলেবাসে নেই, কিন্তু এটা জেনে রাখলে পরে আমাদের প্র্যাকটিসে আমাদের কাজে লাগবে, সেইটা সম্বন্ধে আমরা জানবো। মা এবং হচ্ছে বাচ্চা, যখন একটা মা কনসিভ করলো, যখন একটা বাচ্চা এলো, তখন থেকে আমার আপ টু ডেলিভারি পর্যন্ত কি কি টিকা দেওয়া হয়, হ্যাঁ, বা বাচ্চা জন্মগ্রহণ করার পরে কি কি টিকাকরণ করা হয়, হ্যাঁ, এইগুলো সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। ব্যাস এইটাই আজকে টপিক থাকবে। তারপরে নেক্সট দিনকে আমরা একটু হেডিং করো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। তাহলে আমরা এখানে দুটো কিন্তু পড়ালাম, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন আর একটা হচ্ছে হাইজিন। পরের দিনকে স্যানিটেশনটা পড়া। আচ্ছা, ন্যাশনাল ইমিউনাইজেশন IMMUNIZATION, আরেকবার বলবো? আচ্ছা, হয়েছে তো? ইমিউনাইজেশন শিডিউল SCHEDULE শিডিউল হয়েছে। ব্র্যাকেট দিয়ে লেখো
জাতীয় টিকাকরণ কর্মসূচি, জাতীয় টিকাকরণ কর্মসূচি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আমরা এ বি করে লিখব। এ হচ্ছে আমরা হচ্ছে ফর এ, আমরা হাইফেন দেবো ফর এ ফর প্রেগনেন্ট PREGNENT pregnant woman WOMAN or mother MOTHR এটাতে কি আছে না ইন আর্লি প্রেগন্যান্সি, এটা হচ্ছে নাম্বার 1 দিয়ে লেখো ইন আর্লি PARLY আর্লি প্রেগন্যান্সি PREGNANCY প্রেগন্যান্সি। এটা কি করা হয় ইন আর্লি, একটা হচ্ছে HCG টেস্ট টেস্ট, হ্যাঁ, and TT1 দেয়া। ধরো একটা কারোর প্রেগন্যান্সি এলো, তাহলে আমরা কি করব না একটা HCG টেস্ট করাবো, তাই তো? HCGটা হচ্ছে কি না হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন টেস্ট, বোঝা গেল? এটাতে আমরা কি করে কি বুঝবো না শিওর হয়ে যাব যে সে কনসিভ করেছে, বুঝা গেছে তো? আর তার সঙ্গে কি হবে টিটেনাস টক্সাইড, টিটি মানে কি টিটেনাস টক্সাইড 1 ডোজ, ফার্স্ট ডোজ দেয়া হয়, তাই তো? তারপরে হচ্ছে 1 মান্থ, 1 মাস পর MONTH 1 month after after TT1 1 month after TT1 একবারে লিখে নাও TT2 is given বা TT2 বলে লিখে নাও, ঠিক আছে? তাহলে আমরা একটা টিটেনাস টক্সাইড দিলাম, তারপরে 1 মাস পর TT1 যখন দেয়া হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে 1.5 মাসের মাথায় নেওয়া হলো, হতেই পারে, অসুবিধা কিছু নেই। 1.5 মাসের মাথায় নেওয়া হলো, দিয়ে তারপর দেখা যাচ্ছে যে আবার 1.5 মাস থেকে যেখানে দেওয়া হলো তার ঠিক 1 মাস পরে আবার একটা TT2 দেওয়া হয়, টিটেনাস টক্সাইড, বুঝে গেল? ব্যাস, আর কিছু নেই। এবার হচ্ছে ফর ইনফ্যান্ট বি পয়েন্ট করে, এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে। এবার হচ্ছে বি পয়েন্ট পড়ে, বি হচ্ছে ফর ইনফ্যান্ট, ফর ইনফ্যান্ট IN ফর ইনফ্যান্ট। এটা এবার 1 নম্বর দিয়ে লেখো অ্যাট বার্থ, অ্যাট বার্থ কি দেওয়া হয় BCG, তাই তো? প্লাস দিয়ে দিব OPV 0 ডোজ প্লাস HBV1 হেপাটাইটিস বি ভ্যাকসিন 1 ডোজ। এখন অ্যাড করেছি। হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাড করেছে ওটা। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যাট বার্থ মানে হচ্ছে কি জন্মের সময়, বাচ্চা যেদিন জন্মগ্রহণ করালো BCG দেওয়া হয়। BCG এর ফুল ফর্ম কি ব্যাসিলারি ক্যালামিটি গুইরি, তাই তো? 3টে রোগ প্রতিরোধ করে। তার সঙ্গে কি OPV ওরাল পোলিও ভ্যাকসিন, দুটোটা হচ্ছে মুখে ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, তাই তো? আর একটা হচ্ছে কি হেপাটাইটিস বি ভ্যাকসিন, অর্থাৎ যাদের হেপাটাইটিস, লিভারের এখন তো সমস্যা তো প্রচুর, এখন কিছু খেলে পরেই দেখা যাবে USG করালে গ্রেড 1 ফ্যাটি লিভার, এটা একটা কমনেস্ট ফর্ম হয়ে গেছে, বা ফ্যাটি লিভার, চেঞ্জেস ইন ফ্যাটি লিভার, আছে না? কারণ আমরা যেসব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি তাতে লিভার নিতে পারছে না,
বুঝে গেল? অটোমেটিক্যালি ফ্যাটি লিভার ওখানেতে রয়েই যাচ্ছে সবসময়ের জন্য। কারণ আমাদের এখন হচ্ছে কি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এত ইউজ পরিমাণে হয়ে গেছে। আগে কি ছিল, একটু তেলে ভাজা খেত মানুষ, এই পিৎজা, বার্গার, তারপরে আরো সব কি আছে নাম্বার। এখন তো আবার বিরিয়ানি একটা শিল্প চলে এসেছে, সব শিল্পের মতন। হ্যাঁ, যেখানে সেখানে বিরিয়ানি, লাল কাপড়ে। হ্যাঁ, একটু দুহাত অন্তরে এখন সেই লাল কাপড়। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে কি অ্যাট বার্থ। তারপর 2 নম্বর হচ্ছে, তারপর অ্যাট হচ্ছে 6 উইকস। অ্যাট 6 WEEKS উইকস। 6 উইকসে কি আছে না, এখানে আরেকবার বিসিজি লিখছি। বিসিজি এখানে ব্র্যাকেট দিয়ে লেখা দাও, ইফ না দেওয়া হবে হ্যাঁ, ইফ নট given at birth, given at birth, বাহ, তার সঙ্গে কি দেওয়া হচ্ছে বিসিজি, তার সঙ্গে হচ্ছে আমাদের প্লাস দিয়ে লিখলাম ডিপিটি, ডিপিটি প্লাস OPV1 প্লাস HBV2। তাহলে আমরা কি কি পেলাম না, জন্ডিস, পোলিও আর ডিপথেরিয়া। হ্যাঁ, বিসিজি যদি না দেওয়া হয় তাহলে হচ্ছে বিসিজি ভ্যাকসিন দেওয়া যাবে। এখানে অনেকে আছে, ধরো আগেকার দিনে বেশি হতো এগুলো, হ্যাঁ, বাড়িতে হয়তো বাচ্চা জন্মগ্রহণ করলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভ্যাকসিন নিতে দেরি হয়ে গেল। এবার 1 মাস হয়ে গেছে কি মানে কিছুদিন হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন পড়ছে। এবার সেক্ষেত্রে তোমার কাছে আসবে যে ভ্যাকসিন নেওয়া যাবে, তুমি তখন বলবে হ্যাঁ নেওয়া যাবে, একসঙ্গে। বুঝে গেল? হ্যাঁ, আচ্ছা। আর একটা হচ্ছে ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। এটা হচ্ছে 3টে রোগ প্রতিরোধ করে। আর হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা হচ্ছে 2 ফোঁটা দেওয়া হয়। হ্যাঁ, আর হচ্ছে এইচবিভি হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন 2 নম্বর সেকেন্ড ডোজটা দেওয়া হয়। বুঝে গেল এই পর্যন্ত? এবার আসছে হচ্ছে at 10 week, WEEKS। at 10 weeks লিখেছো? এটাতে কি দেওয়া হয় না, DPT2, DPT2 আর হচ্ছে OPV2 প্লাস দিয়ে লেখো OPV2। বুঝতে পারছো তো? মানে এটা একটু জবা খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা, খাতায় লিখতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে DPT2 আর হচ্ছে OPV2। বুঝা গেল? তারপরে আছে কি at 14 weeks, 4 নম্বর দিয়ে লেখো at 14 WEEKS weeks। 14 weeks এর হচ্ছে কি DPT3 প্লাস OPV3 প্লাস HBV3। আর 14 উইকস এর হচ্ছে কি হচ্ছে না, এই 3টে দেয়া হয়। একটা হচ্ছে ডিপিটি 3 নম্বর ডোজ, ওপিভি হচ্ছে 3 আর হচ্ছে এইচবিভি হচ্ছে 3 নম্বর ডোজ দেয়া হয়। তাই তো? এবারে আমরা চলে আসি at 9 month, 5 নম্বর at 9 month। 9 month হচ্ছে কি হয় না, মিজলস, MEASLES মিজলস প্লাস JE জাপানি এনকেফালাইটিস প্লাস ভিটামিন A oil, AOIL oil 1 ml। তাহলে কি হচ্ছে 9 মান্থে হচ্ছে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে পক্সের, যেটা মিজলস, হ্যাঁ, হাম যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেটার হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা পর্যন্ত আসছে তো? আসছে তো?
আচ্ছা ঠিক আছে, তাহলে 9 মান্থে হচ্ছে কি হচ্ছে, তাহলে আমরা মিজেলস ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, তার সঙ্গে হচ্ছে জাপানি এনকেফালাইটিস, তার সঙ্গে হচ্ছে ভিটামিন এ অয়েল 1 ml দেওয়া হয়। এটা কেন দেওয়া হয় না, চোখটা যাতে ভালো থাকে, ভিটামিন এ অয়েল দেওয়া হয়। হ্যাঁ, জাপানি এনকেফালাইটিস। উইকেট আর আপনারা হ্যাঁ? উইকেট আর আপনারা অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, রাত কানাটাকে অ্যাভয়েড করার জন্য, নাইট ব্লাইন্ডনেস। হ্যাঁ, ভিটামিন এ অয়েল দেওয়া হয়। তারপরে আমরা আসবো অ্যাট 16 থেকে 24 মান্থ, 16 থেকে 24 মান্থ হ্যাঁ বিপিটি প্লাস ওপিভি প্লাস জেই বুস্টার বুস্টার কথাটা লেখো, প্লাস ভিটামিন এ অয়েল 2 ml। হয়েছে? এখানে তাহলে কি হলো, 16 থেকে 24 মাসের মধ্যে হচ্ছে ডিপিটি, বাচ্চার যখন বয়স তখন 16 থেকে 24 মাস হচ্ছে, আমরা ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস প্লাস ওপিভি প্লাস যে বুস্টার ডোজ দেওয়া হয়। যেমন আমরা করোনার সময়তে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, তারপরে একটা করে বুস্টার দেওয়া হয়েছে। মানে বুস্টার মানে কি, ইতি সমাপ্ত, আর কিছু বুস্টার মানে একবারে ধাপ্পা দিয়ে দিলাম, বোঝা গেল, আর কিছু লাগবে না, যা দেয়া হলো তাতেই সে আরোগ্য লাভ করবে। মানে যেসব রোগগুলো হবে তা হলো, দেখা যাচ্ছে যে পোলিওমাইলাইটিস হচ্ছে, বা বিশেষ করে হচ্ছে পক্সটার ক্ষেত্রে, হ্যাঁ ওয়েদার চেঞ্জ হলে পরেই হয়ে যাচ্ছে। কারণ কি আমরা যেগুলো কি করি, পার্সোনাল হাইজিন ঠিকমতো ভাবে মেনটেন করি না। আমরা যখন পাই তখন বেশি করে খেয়ে নিই, যখন পাই না পুরো খালি পেট হয়ে যায়। এবার কেউ কেউ দেখা যাচ্ছে যে ঘরের সংসার কাজ সামলে দেখা যাচ্ছে যে 12টার সময় জল খাবার খাচ্ছে, তাহলে আমাদের শরীরের প্রতি অত্যাচার হচ্ছে। আমাদের কি হচ্ছে, প্রতিক্ষণে কিন্তু হচ্ছে কি হচ্ছে, এইচসিএল ক্ষরণ হচ্ছে। আমরা প্যাভলভ ল পড়েছি, কুকুরকে খাবার দেওয়া হচ্ছে ঘন্টা বাজিয়ে, কিন্তু খাবারটা যখন না দেওয়া হচ্ছে, শুধু থালা দেওয়া হলো, ঘন্টা বাজানো হলো, কুকুরের লালা পড়ছে। তার মানে কি, আমাদেরও তেমনি পেটের মধ্যে কিন্তু সবসময়ের জন্য কিন্তু এইচসিএল সিক্রেশন কিন্তু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ঠিক টাইমে কিন্তু খাবার দিচ্ছি না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 8:24, তাহলে আমরা এখানেতে তিনটেরই হচ্ছে বুস্টার দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে ভিটামিন এ অয়েল হচ্ছে 2। তারপরে এবার লাস্ট লেখো 5 থেকে 6 বছর। 7 নম্বর at 5 to 5 থেকে 6 ইয়ার্স, YEARS। আচ্ছা ইয়ার্স। এখন হচ্ছে ভিটি, একটা ভিটি দেওয়া হয়, ডিপথেরিয়া টিটেনাস। একটা হচ্ছে এই সাধারণত সরকারি ক্ষেত্রে হচ্ছে দেওয়া হয় at 10 থেকে 16 ইয়ার্স এর মধ্যে। হ্যাঁ, টিটেনাস টক্সাইড একটা দিয়ে দেওয়া হয়, টিটেনাস টক্সাইড দেওয়া হয়, বুঝে গেল? এগুলো কিন্তু সরকারি ক্ষেত্রে আমাদের দেওয়া হয়, কিন্তু বেসরকারি ক্ষেত্রে অনেক কিছু দেওয়া হয়, যেমন হচ্ছে রোটা। হ্যাঁ, কারণ ধরো স্টুলের প্রবলেম হচ্ছে, হ্যাঁ রোটা ভ্যাকসিন, যেটা হচ্ছে 1.5 বছরের মাথায় দেওয়া হয়, রোটা ভ্যাকসিন। হ্যাঁ, একটু লিখে রাখতে পারো, এটা হচ্ছে আলাদাভাবে লেখো, ওটা ওই পর্যন্ত শেষ হয়ে গেল। রোটা ভ্যাকসিন আমরা দিতে পারি। হ্যাঁ, দেড় থেকে 2 বছর 1.5 বছরের মাথায় দেওয়া হয় রোটা ভ্যাকসিন, যেটা পেটের যে প্রবলেম, যে ব্যাসিলাস গুলো যেগুলো হবে না,
আর একটা হচ্ছে 2 ইয়ার্স অ্যাবাভ ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন। এগুলো আমরা বাইরে থেকে নিতে পারি। হচ্ছে